ত্রিপুরা বিদ্যুৎ নিগম লিমিটেডের বিরুদ্ধে সম্প্রতি কোনো প্রকাশ্য ঘোষণা ছাড়াই অত্যন্ত গোপনে বিদ্যুতের মাশুল অর্থাৎ ট্যারিফ বৃদ্ধি করার অভিযোগ উঠেছে। এই নীরব মূল্য বৃদ্ধির বিরুদ্ধে রাজ্য জুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে। গ্রীষ্মের দাবদাহে যখন ত্রিপুরার মানুষ এমনিতেই অস্থির, ঠিক তখনই রাজ্যবাসীর মাথায় যেন বিনা মেঘে বজ্রপাত। কোনো আগাম নোটিশ নেই, কোনো প্রকাশ্য গণশুনানির তোয়াক্কা নেই। চুপিসারে বাড়িয়ে দেওয়া হলো বিদ্যুতের বিল। প্রতি ইউনিটে বিদ্যুতের মূল দাম 15 থেকে 35 পয়সা এবং ফিক্সড চার্জ বৃদ্ধি করা হয়েছে। তবে সবচেয়ে বড় বোঝাটি এসেছে বিলের সাথে ফুয়েল চার্জের নামে। এছাড়া স্মার্ট ও প্রিপেইড মিটারের সার্ভিস চার্জ এবং কানেক্টেড লোড অনুযায়ী স্থায়ী মাশুল পুনর্নির্ধারণ করায় গ্রাহকদের সামগ্রিক মাসিক বিল এক লাফে অনেকটা বেড়ে গেছে বলে অভিযোগ। ত্রিপুরা বিদ্যুৎ নিগমের এই নীরব মাশুল বৃদ্ধির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে রাজ্যের সাধারণ মানুষ ও মধ্যবিত্ত সমাজ বলে সূত্রের খবর। এমনিতেই বাজারে অগ্নিমূল্য, নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া দামের বাজারে বিদ্যুতের এই অতিরিক্ত বোঝা সাধারণ মানুষ পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে। একজন দিন মজদুর বা নিম্নবিত্ত সরকারি কর্মচারী কিভাবে এই বর্ধিত বিল মেটাবেন? তাছাড়া রাজ্যের মানুষ কি 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছে? সামান্য ঝড় বৃষ্টিতেই ঘন্টার পর ঘন্টা, এমনকি দিনের পর দিন বিদ্যুৎহীন থাকছে বিস্তীর্ণ এলাকা। লো ভোল্টেজের কারণে নষ্ট হয়ে যাচ্ছে ঘরের দামি ইলেকট্রনিক্স জিনিসপত্র। নিগম কি চায় মানুষ আবার বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে প্রদীপের আদিম যুগে ফিরে যাক? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। চুপি চুপি কোন কোন খাতে নিগম কেন বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করলো তা নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কনভেনার সঞ্জয় চৌধুরী। সঞ্জয় বাবু, স্বাগত আপনাকে। সঞ্জয় বাবু, যে কোনো গণতান্ত্রিক রাজ্যে বিদ্যুতের দাম বাড়ানোর আগে বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং হয়েছে বলে আমরা জানতাম। এখন অভিযোগ এবার নিগম একেবারে চুপি সারে এই কাজটি করেছে মানুষকে ঘুমে রেখে। আপনার সংগঠন কি এই প্রক্রিয়ার কোনো আগাম নোটিশ পেয়েছিল, নাকি আপনারাও সাধারণ মানুষের মতো অন্ধকারেই ছিলেন? না, আমরা এবার খুব আশ্চর্য হয়েছি যে চুপি সারে বিদ্যুৎ নিগম এইভাবে বিল বাড়িয়ে দিল, অথচ মানুষ জানল না। আমরা গত মার্চ মাসে যে হেয়ারিং হয়েছিল রেগুলেটরি কমিশনের কাছে, সেই রেগুলেটরি কমিশনের এখানে আমরা বিদ্যুতের মূল্য বৃদ্ধির উপর আমরা অবজেকশন দিয়েছি এবং আমরা অনেক বিষয় বলেছি যে এই বিদ্যুৎ মাশুলটা বৃদ্ধিটা কেন প্রয়োজন নেই, আমরা পয়েন্ট ওয়াইজ আমরা ব্যাখ্যা করে বুঝিয়েছি। কিন্তু সরকার বিদ্যুৎ ব্যবস্থাকে বেসরকারি মালিকের হাতে তুলে দেওয়ার জন্য ইতিমধ্যেই উৎপাদনের অর্ধেকের থেকে বেশি বেসরকারি হাতে চলে গেছে। বন্টন ব্যবস্থাটা সরকারি ছিল, সেটাও আস্তে ধীরে ধীরে বেসরকারি হাতে চলে গেছে। আমাদের রাজ্যে এখনো এটা টিএসইসিএল হলো এটা সরকারি সংস্থাই, তার হাতেই আছে। এই ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এই প্রথম কোনো কিছু না জানিয়ে চুপিসারে মূল্য বৃদ্ধিটা ঘটালো। এটা আমরা আশ্চর্য হয়ে গেছি যে এটা কি করে অগণতান্ত্রিক ভাবে এই জিনিসটা করতে পারে। এটা একটা ফেসিস্ট মনোভাব টিএসইসিএল এর আমরা লক্ষ্য করলাম। এখন বিদ্যুৎ নিগমের তরফ থেকে দাবি করা হচ্ছে যে মাশুল নাকি মাত্র 15 থেকে 20 পয়সা, মানে ডোমেস্টিক ক্ষেত্রে বাড়ানো হয়েছে। কিন্তু সাধারণ মানুষ যখন বিল হাতে পাচ্ছেন, দেখছেন যে বিল নাকি এক লাফে 500 থেকে 1000 টাকা বেড়ে গেছে, এমনটাই অভিযোগ কিন্তু পাওয়া যাচ্ছে। এখন এই দুটির মধ্যে আসল ফাঁকটা কোথায়? কোন কোন খাতে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা হয়েছে আর নিগম মানে কোনো মানে এই জায়গাটাতে এই যে 500 থেকে 1000 টাকা বেড়ে গেছে এবং অথচ নিগম বলছে 15 থেকে 20 পয়সা বাড়ানো হয়েছে, নিগম তাহলে কোন সত্যটা সাধারণ মানুষের কাছ থেকে লুকাচ্ছে? তাহলে দেখুন, এই বিদ্যুৎ নিগম ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি যে বোর্ডটা আছে, যে কর্পোরেশন টিএসইসিএল,
এই কর্পোরেশনের ধূর্ততার সঙ্গে বিদ্যুৎ বিল প্রত্যেকের কাছ থেকে যারা কম হয় তারাও ধরেন প্রায় 60 টাকা, যারা ম্যাক্সিমাম তারা 9 টাকা 10 টাকা, যার যত বিল বাড়বে এভারেজ বিল বাড়বে তার তত ইউনিট পার ইউনিট আপনার 10 টাকা 12 টাকা পর্যন্ত চলে যাচ্ছে। যেমন ধরুন এমনিতে ঠিক তারা 0 থেকে 50 ইউনিট পর্যন্ত 15 পয়সা এবং তার পরবর্তী 100 ইউনিট সেটাও 15 পয়সা বেড়েছে, তারপরে স্ল্যাবটা 20 পয়সা, দুটো স্ল্যাব, এই দুটো স্ল্যাবেই 20 পয়সা করে বেড়েছে। আচ্ছা, আগে ছিল 5 টাকা 38 পয়সা 50 ইউনিট পর্যন্ত, এখন হয়েছে 5 টাকা 53 পয়সা। আচ্ছা, 100 পরবর্তী 100 ইউনিট আগে ছিল 6 টাকা 78 পয়সা, এখন 6 টাকা 93 পয়সা। তার পরবর্তী 150 ইউনিট 60 টাকা 12 পয়সা ছিল, এখন হয়েছে 60 টাকা 32 পয়সা, 20 পয়সা। 20 পয়সা বেড়েছে। 3 নম্বর স্ল্যাবটা 20 পয়সা বেড়েছে। 4 নম্বর স্ল্যাবটা 8 টাকা 32 ছিল, সেটা এখন 8 টাকা 52 হয়েছে। 8 টাকা 52 পয়সা হয়ে গেছে। 20 পয়সা বেড়েছে তাহলে। এই যে দিল, কিন্তু তার পাশাপাশি দেখুন যে ফিক্সড চার্জ সেটা কিন্তু বিভিন্ন অ্যামাউন্টের সঙ্গে ইউনিট কনজিউমের সঙ্গে ফিক্সড চার্জটা আপ ডাউন করছে। যেমন আপনাকে উদাহরণ দিয়ে যদি বলি, একটা সাধারণ ডোমেস্টিক যারা নাকি ম্যাক্সিমাম মানুষে যেটা ইউজ করে, যেটা গত মাসে ছিল, ধরুন এই বিলটা গত মাসে ছিল 560 টাকা ওনার বিল ছিল, 594 টাকা, এই মাসে হচ্ছে 560 টাকা, কারণ ইউনিট ওনার অনেক কমে গেছে। আচ্ছা, আগে ছিল আপনার 93 ইউনিট, এবার হয়েছে 74 ইউনিট, 20 ইউনিট কম। ওনার এর আগের ফিক্সড চার্জ ছিল 4 টাকা 80 পয়সা, এবারের ফিক্সড চার্জ হয়েছে 21 টাকা। কত গুণ বাড়লো দেখুন। এর আগের মিটারেন যা ছিল তাই আছে। ইলেকট্রিসিটি ডিউটি আগে ছিল, যেহেতু এটা মানে 93 ইউনিট, ওনার টাকা বিল গ্রস ছিল 594 টাকা, তার জন্য তার মধ্যে ডিউটি আছে 25 টাকা 47 পয়সা, এটা হচ্ছে ট্যাক্স। আচ্ছা, ইলেকট্রিসিটি ডিউটি মানে ট্যাক্স নিচ্ছে। না, আমরা এই জায়গাটাতে একটু আমাদের দর্শক বন্ধুদের সুবিধার্থে সঞ্জয় বাবু, আমরা একটু বিস্তারিত বিলটাকে বোঝার চেষ্টা করব। আমাদের যে বিল, এইভাবে যে বিলটা আমরা পাই, এরকম একটা সরু কাগজে যে বিলটা আমাদের দেওয়া হয়, সেই বিলটাতে কোন চার্জটা কিসের সেটা একটু বোঝার চেষ্টা করব আপনার কাছে। আমরা যদি একটু আমাদের বিলটা বোঝার চেষ্টা করি, এগুলো মানে কি চার্জ এবং এগুলো বাড়লো কেন, কোন সময় চার্জগুলো বাড়া হয়। প্রথমে ধরুন আমরা দেখছি এনার্জি চার্জ, মানে যেটা স্ল্যাব ওয়াইজ বলা হয়, যেটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে 4টে স্ল্যাব রয়েছে। 4টে স্ল্যাবের মধ্যে এই মুহূর্তে মানে যেটা আগে ছিল এবং এই মুহূর্তে তার মধ্যে একটা পার্থক্য। প্রথম দুটো স্ল্যাবে 15 পয়সা করে বেড়েছে পার স্ল্যাবে, এবং পরের দুটো স্ল্যাবে 20 পয়সা করে বেড়েছে। এটা হচ্ছে এনার্জি চার্জ, মানে স্ল্যাব ওয়াইজ যদি আমি যাই কত ইউনিট চলেছে, তারপর একটা অ্যামাউন্ট আসবে বা রেট ক্যালকুলেট করে টোটালটা হবে গিয়ে এনার্জি চার্জের মধ্যে। ফিক্সড চার্জটা এরপর আসছে একটা ফিক্সড চার্জ। আমরা দেখছি এই ফিক্সড চার্জটা কিসের, কেন নেওয়া হয়? ফিক্সড চার্জটা আমরা যখন বিল দিতে যাই, যখন প্রশ্ন করি, এরা কেউ উত্তর দিতে পারছে না। আচ্ছা, ফিক্সড চার্জটা জেনারেলি তো হওয়ার কথা যে আমার এখানে যেহেতু আমি ইলেকট্রিসিটি কনজিউম করি, কোনো সময় আমি নেই, কিন্তু তারপরও এখানে একটা খরচা হয়, সেই বাবদ না হয় আমি একটা চার্জ দিলাম। কিন্তু ফিক্সড আমাকে এই চার্জটা দিতে, এবং ফিক্সডটা ফিক্সড থাকছে না, বিলের এবং ইউনিট কনজিউমের উপর আপ ডাউন করছে একদম। এটা তো সম্পূর্ণভাবে একটা মানে বাঁকা পথে গ্রাহকদের পকেট কাটা। আমরা এটাই দেখছি, কেন বিলের সঙ্গে ফিক্সড চার্জের কোনো সঙ্গতি থাকছে না। যেটা আপনি বলছিলেন, যখন বিল কম ছিল তখন ফিক্সড চার্জ বেশি, আবার যখন বিল বেশি আসছে তখন ফিক্সড চার্জ কম, এমনও আমরা দেখছি। কারণ বিল এখানে যখন বেশি আসছে তখন ধরুন কোনো একটা বিলে
1081 টাকা যখন বিলটা হয়েছে তখন ফিক্সড চার্জ 14 টাকা, আবার যখন বিলটা 661 টাকা তখন চার্জ হয়েছে, ফিক্সড চার্জ হয়েছে 55 টাকা। তাহলে ফিক্সড চার্জে কিসের টাকা, এটা কখন বাড়ছে কখন কমছে তার কোনো ব্যাখ্যা তাহলে আপনাদের কাছে নেই, আপনারা জানেন না। তাহলে না, ফিক্সড চার্জটা এবার বাড়িয়েছে। না, বাড়িয়েছে ঠিক আছে, কিন্তু এটা কিসের জন্য নেওয়া হচ্ছে, না এটার বিলের সঙ্গে এটা কি সম্পর্ক, সঠিকভাবে কোনো ব্যাখ্যা এখনো টিএসইসিএল গ্রাহকদের দেয়নি। যেমন ধরুন এনার্জি চার্জ, এটা হচ্ছে আমি কতটা কারেন্ট পুড়লাম, আমি যদি বেশি কারেন্ট পুরি আমি অতিরিক্ত বড় স্ল্যাবগুলোতে যাব, তখন আমার টাকা বেশি লাগবে, এনার্জি চার্জ বেশি আসবে, সেটা আমি জানি। যদি আমি কারেন্ট কম পুরি, আমি যদি লাইট কম জ্বালাই, ফ্যান কম চালাই, তাহলে কারেন্ট কম পুড়লে আমি কম স্ল্যাবে থাকবো, আমার টাকা কম আসবে, এনার্জি চার্জ কম আসবে। কিন্তু আমার যখন বিল বেশি আসছে তখন দেখছি আমি ফিক্সড চার্জ কম, আবার যখন আমার যখন বিল কম আসছে তখন দেখছি ফিক্সড চার্জ বেশি। তাহলে ফিক্সড চার্জটা কখন বাড়ছে কখন কমছে আর কেন ফিক্সড চার্জ নেওয়া হচ্ছে, এটা হচ্ছে মূল প্রশ্ন। না, এনার্জি চার্জের সঙ্গে যত বেশি হবে তত ফিক্সড চার্জটা বাড়ছে। আচ্ছা, আপনার আর এবার যে বাড়িয়েছে তার মানে ধরুন আমি আরেকটা উদাহরণ দিয়ে বলি, ফিক্সড চার্জ এই মাসের একজন কনজিউমার ওনার 2495 টাকা যদি ডিউ টাইমে পেমেন্ট করে তার বিল হয়েছে, তার ফিক্সড চার্জ হয়েছে 209 টাকা 30 পয়সা। আচ্ছা, উনি ইউনিট কনজিউম করেছেন 283.16। আচ্ছা, এর আগের মাসে ওনার ফিক্সড চার্জ 2720 টাকা, আর যখন ওনার বিল 2495 টাকা তখন ফিক্সড চার্জ 209 টাকা, মানে বিল কম হলে ফিক্সড আছে না, এটা ইউনিটটা আগেরটায় বেশি ছিল, হ্যাঁ, পরেরটা ইউনিট কম, কিন্তু বিদ্যুতের মাসুল বেড়েছে, হ্যাঁ, মাসুল বেড়ে গিয়ে না আগেরটায় আপনি বললেন 283, পরেরটায় 344, আগেরটায় 209 টাকা 30 পয়সা, যখন উনি কনজিউম করেছেন 283, হ্যাঁ, এটা হচ্ছে এই মাসের বিল, 283 মাসে যেটা বেড়েছে 283 তে 209 টাকা, হ্যাঁ 283 তে 209 টাকা, আর 344 এ 47 টাকা, 47, এটা আগের স্লিপ। তাহলে কি বলছি, আমরা যখন কনজিউম বেশি করছি ফিক্সড চার্জ কমে যাচ্ছে, আর যখন কনজিউম কম করছি ফিক্সড চার্জ বেড়ে যাচ্ছে। না, ফিক্সড চার্জটা বাড়িয়েছে, কতটা বাড়িয়েছে এবার বুঝুন। আলাদা কোনো রেট আমরা এখন বুঝছি না যে ফিক্সড চার্জটা কিভাবে নিচ্ছে। ওনাদের এটা মানে প্রেস কনফারেন্স করে তাদের টিএসইসিএল থেকে এটা বলা উচিত যে আমরা এইভাবে ফিক্সড চার্জ নেই, নতুবা এই ফিক্সড চার্জটা আগের আমাদের হেয়ারিং এর ইয়েতে গত এই যে মার্চ মাসের যে হেয়ারিং হলো 26-এ, তার আগের 25-এ যে হেয়ারিংটা হয়েছিল সেখানে আমরা সওয়ালের পর বিভিন্ন যুক্তির পরে রেগুলেটরি কমিশন ফিক্সড চার্জ কমিয়ে দিয়েছিল। কমিয়ে দেওয়ার পরে তারপর এবার আবার বাড়িয়ে দিল, এবং কতটা বাড়ালো যেটা আগের সঙ্গে কোনো সামঞ্জস্য থাকছে না। আচ্ছা, ওকে, গেল ফিক্সড চার্জ, যেটার আপনাদের কাছ থেকে আমরা এই মুহূর্তে কোনো জবাব পেলাম না যে ফিক্সড চার্জ কেন। দর্শক বন্ধুরা, ফিক্সড চার্জ আপনার বিলে একটা ফিক্সড চার্জ আছে, সেটা কেন নেওয়া হচ্ছে, সেটা কিসের জন্য আমরা দিচ্ছি এবং কখন কতটা দিচ্ছি সেটা নির্ভর করছে নিগমের উপর। নিগম বিল দিচ্ছে, আমরা দেখলাম দুটো পার্থক্য দেখলাম, যে কখনো কম আসছে যখন আমার ইউনিট বেশি কনজিউম হয়েছে, মানে আমি বেশি কারেন্ট পুড়েছি যখন, তখন ফিক্সড চার্জ কম আসছে, আবার যখন কম কারেন্ট পোড়া হচ্ছে তখন ফিক্সড চার্জ বেশি আসছে। সঞ্জয় বাবুর কাছে এরকম একটা উদাহরণ রয়েছে, আমার কাছে এই একটা উদাহরণ রয়েছে। তারপরের যে চার্জটা মিটার রেন্ট, সেই মিটার রেন্টটা একটাই অ্যামাউন্ট, এটা 10 টাকাই আছে। ওকে, 10 টাকাটাই আছে মিটার রেন্টটা। এই মিটার রেন্টটা এটা কি আজীবন 10 টাকা? আজীবন 10 টাকা চলছে। ওকে, এটা নিয়ে তাহলে আমার আর বেশি প্রশ্ন করার কিছু নেই। এরপর আসছি আমরা ডিউটি চার্জে। হোয়াট ইজ ডিউটি চার্জ? এই ডিউটি চার্জটা কি? এখানে তো ডিউটিটা বলছে যে এটা ট্যাক্স, বলছে শুল্ক। আচ্ছা, কিন্তু কত পার্সেন্ট কি হারে নিচ্ছে এটা আমরা গ্রাহকরা আমরা অজ্ঞাত, আমরা এটা জানি না, এবং ওনারাও কোনো বিস্তৃত আকারে কোনো ব্যাখ্যা ওনারা দেননি। আচ্ছা, ওকে, তাহলে এখানে এটা আপনি বলছেন ট্যাক্স। তাহলে এটা যদি আমার বিল যত বাড়বে তত তার সঙ্গে সামঞ্জস্য রেখে
এটাও তাহলে বাড়বে। বাড়বে। আমি এটা ধরে নিচ্ছি তাহলে ডিউটি চার্জ বা ইলেকট্রিসিটি ডিউটি, কোন বিলে ডিউটি চার্জেস লেখা আছে, কোন বিলে ইলেকট্রিসিটি ডিউটি লেখা আছে। হ্যাঁ। ওকে, তারপরে সাবসিডির ব্যাপার রয়েছে এবং তারপর আসছে ফুয়েল চার্জ। এবার হ্যাঁ। আসছি সেই জায়গাটাতে যে ফুয়েল চার্জ। ফুয়েল চার্জ আমরা যদি দেখি এ মাসে এবং গত মাসে ব্যাপক হারে ফুয়েল চার্জ করা হয়েছে, বেড়েছে, এবং তার জন্য বলা হচ্ছে যে বিশ্ব সংকটের কারণে, জ্বালানি সংকটের কারণে, বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ার কারণে এই ফুয়েল চার্জ বেড়েছে। আপনাদের বক্তব্য? আমাদের বক্তব্য হচ্ছে আমরা এই ফুয়েল চার্জের বিরোধিতা করেছি। আমরা এবার হেয়ারিং এ আমরা বলেছি যে যখন বিদ্যুতের দামটা বাড়ায় তখনই তো ফুয়েল চার্জটা ধরে আমাদের এখানে গ্যাসের থেকে উৎপন্ন হয়, তাহলে তার দামটা ধরেই বিদ্যুতের দাম ধরা হয়েছে, তার লভ্যাংশ ধরে। তাহলে আবার কেন এটা চার্জটা বসবে? তারা পূর্বে ব্যাখ্যা দিয়েছিল যে দাম যখন নির্ধারণ হয় তার পরবর্তীতে গ্যাসের মূল্য বৃদ্ধি যখন ঘটেছিল তখন তারা সেটা মেকআপ করবে কি করে, তার জন্য তারা এই চার্জটা বসিয়েছিল, ফুয়েল চার্জ বসিয়েছিল। কিন্তু এরা এটা পার্মানেন্ট করে দিল এবং মানুষের পকেট কাটছে। আজকে আন্তর্জাতিক এই বিষয়টা সমস্ত গ্রাহকদের জানা উচিত এবং সকলের কাছ থেকে এই দাবিটা সরকারের নিকট তোলা উচিত। কারণ হচ্ছে এই যে ফুয়েল চার্জ, গ্যাস, এটা আমাদের ত্রিপুরা রাজ্যের মাটির নিচের গ্যাস, এটা আন্তর্জাতিক বাজারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে এই গ্যাসটা দিয়ে যখন এই রাজ্যের জনগণের জন্য যে বিদ্যুৎটা উৎপাদন হবে, তাহলে সেটা আন্তর্জাতিক বাজারের থেকে কম দামে এই রাজ্যের জনগণের জন্য কল্যাণের জন্যই এই দামটা কম রাখতে পারে। তাহলে সরকার কেন্দ্রীয় সরকারের নিকট দাবি রাখতে পারে, কেন্দ্রীয় সরকার এই জিনিসটা লাগু করতে পারে। এটা সরকারের হাতেই, আন্তর্জাতিক বাজারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। না, এখানে তো নিগম বলছে যে বিশ্ববাজারে মানে বিদ্যুৎ উৎপাদনের জন্য ত্রিপুরা যে প্রাকৃতিক গ্যাস যেটা ব্যবহার হয় সেটা আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে সেটা দাম বেড়ে গেছে, এবং এর জন্য এ রাজ্যের যে নিজস্ব উৎপাদন সেই দিয়ে আমাদের চাহিদা তো মেটে না, এবং তার জন্যেই বাইরে থেকে বিদ্যুৎ কিনতে হয়, তার জন্যেই এই দাম বাড়ানো হয়েছে তাদের, এটা যুক্তি। দেখুন, বিদ্যুতের যখন কিনে তারা বাইরে থেকে বেশি দামও কিনে, কম দামও কিনে। আজকে ইচ্ছে করলেই সরকার এই টিএসইসিএল চলছে সরকারের সম্পূর্ণ কন্ট্রোলে। ইচ্ছে করলেই সরকার সমস্ত বিদ্যুৎ গ্রাহকদের প্রায় বিনা পয়সায়, যেমন একটা এই প্রকল্প নিয়েছে, মাত্র 1000 টাকা করে তারা 2 লক্ষ বিদ্যুৎ গ্রাহককে, আরে এইরকম কত সংখ্যাটা আমার ঠিক এখন মনে আসছে না, এতগুলি পরিবারের মধ্যে তারা মাত্র 1000 টাকা নিয়ে বিদ্যুতের সোলার সেট দেবে এবং সেটা অনগ্রিড হবে। এটা যদি সমস্ত গ্রাহকদের দেয় এবং অন্তত 50% রিবেটে যদি, মানে সাবসিডি দিয়ে যদি সকলকে দেয়, তাহলে এই যে পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হবে সেই সোলার তারা কিন্তু অনেক কম দামে নেয়, 2 টাকা 50 পয়সার মতো বা 75 পয়সা দেয়। আমাদের গুমতিতে যে জল বিদ্যুৎ থেকে যে বিদ্যুৎটা আসে সেটাও অনেক কম পয়সার। আপনার মণিপুরের লোকতাক থেকে যে বিদ্যুৎটা আসে জলবিদ্যুৎ প্রকল্পের, সেটাও কম পয়সায়। আসাম থেকেও একটা নতুন যে প্রকল্প হয়েছে জলবিদ্যুৎ, সেখান থেকেও আসে, সেগুলো কিন্তু কম পয়সায়। তাহলে কম পয়সায় যেমন আছে, বেশি পয়সা আছে, দুটো ব্যালেন্স করে এই ফুয়েল চার্জের নামে এই টাকাটা নিতে হয়। তাহলে আপনারা বলছেন এই যে ফুয়েল চার্জ বাড়ানো হয়েছে এটা বৈধ নয়? বৈধ না। ওকে, আমরা এটা বলছি, এটা গ্রাহক স্বার্থ বিরোধী। যদি এরকম হঠাৎ করে কিনতে হয়, তাহলে সরকার যেটা সরাসরি আমাদের এই বিলের মধ্যে প্রত্যেকে দিচ্ছে যে সাবসিডি, বিলে সাবসিডি না দিয়ে তারা ওই যে বাড়তি টাকাটা হচ্ছে সেটা যদি তারা কম রাখে, তাহলে কিন্তু যখনই বাড়লো, সবসময় তার বাড়ে না, বাড়ে কমে, যখন এরকম হয় তাহলে গভর্নমেন্ট সেই সময় সেই টাকাটা ওইখান থেকে দিক। বহু টাকাই তো বহুভাবে খরচা হচ্ছে, বিজ্ঞাপনে প্রচুর টাকা খরচা হচ্ছে। তাহলে এই বিদ্যুতের কেনার সময় টিএসইসিএল যে বিদ্যুৎটা কিনছে সেই কেনার সময় সেখানে এটা কিছু টাকা দিলে পরে সেখানে তো কম হয়ে যায়, গ্রাহকদের উপর চাপটা আসছে না।
এখন এই যে ফিক্সড চার্জ নিয়ে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম, এই যে কানেক্টেড লোড বা ফিক্সড চার্জের ক্ষেত্রে এখানে আগের নিয়মের সাথে এখন বর্তমানে যে নিয়ম আপনারা যেটা বলছেন যে এটা আপনারা জানেন না, আপনাদের কিছু বলা হয়নি, এখন অনেকেই বলেন যে একজন মানুষ যখন মানে মধ্যবিত্ত গ্রাহক ফিক্সড চার্জ মানে দিতেই বাধ্য যতক্ষণ মানে উনি যদি বিদ্যুৎ ব্যবহার করেন বা না করেন এই ফিক্সড চার্জটা দিতে হয়। তাহলে কি আমরা ধরে নেব এই ফিক্সড চার্জটা দিয়েই নিগমের যে বিভিন্ন যে ধরুন মেনটেনেন্স ওয়ার্কগুলো সেগুলো চলে? দেখুন, এটা তো আমরা বলতে পারছি না, এটা ওনারাই বলতে পারছেন। আমরা যেটা বলছি যে এই যে টিএসইসিএল এর থেকে তাদের অনেক কিছু যে আর্থিক যে রিপোর্ট, ফিনান্সিয়াল রিপোর্টের মধ্যে অনেক অসঙ্গতি আছে। আচ্ছা, আপনারা দেখেছেন মাত্র 20-25 দিন আগে গোমতী ডিস্ট্রিক্টের এখানে একটা তাদের ডিভিশনের দুর্নীতি নিয়ে পত্রপত্রিকায় উঠেছে, আপনারাও নিউজ করেছেন। তাহলে এই যে জিনিসগুলো আছে সেগুলো যদি এইটা যে দুর্নীতি হয় তার ক্ষতিটা কার উপর পড়ে? গ্রাহকদের উপরে পড়ছে। অতিরিক্ত ব্যয়, এই যে মাথাভারী প্রশাসন, এই মাথাভারী প্রশাসনের জন্য যে অতিরিক্ত ব্যয় হচ্ছে এবং সমস্ত তারা যে ব্যয়গুলো করছে আর্থিক রিপোর্টের মধ্যে যেটা আমরা দেখলাম, এই সমস্ত ব্যয়গুলি বিদ্যুৎ আইন 2003 অনুযায়ী গ্রাহকদের স্বার্থে হচ্ছে কিনা। সাপোজ ধরুন একটা খুঁটি ওনারা কিনছেন, খুঁটি কিনছেন, তার কিনছেন, সেগুলি যদি 1 বছর বা 2 বছরের মধ্যে, যেগুলি 10 বছর যাওয়ার কথা সেগুলি যদি 3 বছর 4 বছরের মধ্যে যদি নষ্ট হয়ে যায় আবার কিনতে হয়, সেই চাপটা কার উপরে পড়ে? এই খরচাটা তো গিয়ে গ্রাহকদের উপরে পড়বে। ফলে আমরা দাবি করেছিলাম যে এই যে খরচাগুলো হচ্ছে বিদ্যুৎ আইন অনুযায়ী গ্রাহকদের স্বার্থে হচ্ছে কিনা সেটা দেখার জন্য তাদের ফিনান্সিয়াল রিপোর্টটা যেটা তারা ব্যালেন্স শিট পেশ করেছে গত সেটা সরকারি অডিট দপ্তরকে দিয়ে এটা করানো দরকার। ওনারা এজিতে দিয়েছেন, এজি থেকে আমাদেরকে ডেকেছে, আমরা ওইখানেও এই কথাটাই বললাম। ওনারা সার্ভিস দিচ্ছেন না। এই আজকে আমি এসছি এখানে, আজকে আমি যেই অঞ্চলে আছি এবং অন্যান্য অঞ্চলের মধ্যে আজকে সারাদিন অন্তত 6 ঘন্টা থেকে 8 ঘন্টা বিভিন্ন জায়গায় বিদ্যুৎ নেই। আমি আসার সময় অরুন্ধতী নগর, এই ব্যানার্জি পাড়াতে দেখলাম বিদ্যুৎ নেই। আমি চারিপাড়া অঞ্চলে বিদ্যুৎ নেই, আসছে যাচ্ছে, আধা ঘন্টা থাকছে আবার 2 ঘন্টা নেই, আবার আসছে। আজকে সারাদিন চলছে এই তীব্র গরমে। তুমি সার্ভিস দিতে পারছো না, আবার মানুষের কাছ থেকে বিভিন্ন ভাবে টাকা আদায় করছো। না, এই যে আমরা ধরুন আমরা ফুয়েল চার্জের কথা বলছিলাম, তারপরে ফিক্সডে গেলাম, আমরা একটু ফুয়েল চার্জে যদি আবার ফিরে আসি, দেখা যাচ্ছে যে আপনি বলছেন যে ফুয়েল চার্জটা ইমপ্লিমেন্ট করাতেই আপনারা বিরোধিতা করেছিলেন, কিন্তু এখন ফেব্রুয়ারি মাসে যখন বিল হয় তখন দেখা যায় কারোর ফুয়েল চার্জ কোনো একটা বিলে, যার বিল হয়তো 600-700 টাকার মতো ছিল, তার সেখানে 50-60 টাকা ফুয়েল চার্জ ছিল। কিন্তু সেই বিল যখন আজকে ডেটে গিয়ে দাঁড়াচ্ছে গিয়ে সব বিভিন্ন স্ল্যাবে গিয়ে এই বর্তমান মাসে সেখানে প্রায় 1400 টাকার মতো বিল যখন দাঁড়াচ্ছে, তখন দেখা যাচ্ছে ফুয়েল চার্জ সেখানে ইনক্লুড করা হয়েছে 196 টাকা। এখন সেভাবেই 50, 60, 70, 80, 100 করতে করতে 196 টাকাতে গিয়ে দাঁড়াচ্ছে। আমরা জানি যে জ্বালানির খরচ বেড়েছে, কত টাকা দিয়ে আমার গ্যাস সিলিন্ডার কিনতে হবে, কত টাকা দিয়ে আমার কেরোসিন কিনতে হবে, কত টাকা দিয়ে পেট্রোল আমি কিনছি, আমি কতটা ব্যবহার করব। এখন এই যে ব্যাপক হারে যে ফুয়েল চার্জটা বাড়ানো হচ্ছে, এটা কি হারে বাড়ানো হচ্ছে, আগামী মাসে আমার কত টাকা ফুয়েল চার্জ আসবে, সেটা কি কোনোভাবে আমি একজন গ্রাহক হিসেবে ক্যালকুলেট করতে পারি যাতে আমার বাড়তি না হয়? না, আমাদের এটা করার কোনো উপায় নেই, কারণ আমরা জানিই না কোন পর্যায়ে কি হিসাবে ওনারা ফুয়েল চার্জটা ধরছেন। আদৌ এটা ন্যায়সঙ্গত কিনা আমরা জানি না। কত টাকা বাড়তি হচ্ছে, বিদ্যুতের দাম যখন বেড়েছে, যে গ্যাসের যে দামটা ছিল তার থেকে কত দাম বাড়তে পারে এবং কত গ্রাহক প্রতি কত টাকা নিচ্ছে তারা, এটা কি সেই মাপে হচ্ছে? আমরা এই হিসাব তো জানি না, আমরা সাধারণ গ্রাহকরা। এবং ওনারাও কিন্তু বলেননি কোনো মাসে বিজ্ঞপ্তি দিয়ে যে আমরা এই টাকা বাড়তি হচ্ছে, এত টাকা আমার বাড়তি টাকা দিতে হচ্ছে, ফলে গ্রাহকদের জন্য প্রতি ইউনিট যারা বিদ্যুৎ খরচা করছে তাদের কাছ থেকে আমরা এত চার্জ নিচ্ছি, এই রেটে নিচ্ছি। কোনো হিসাব নেই। ওনাদের মর্জি মাফিক ওনারা বলছেন।
তাহলে আমরা সেটা হজম ফুয়েল করছি। চার্জ অবশ্যই বিশ্ববাজারে সংকট রয়েছে, আমরা জানি প্রধানমন্ত্রী নিজে আহ্বান করেছেন সাশ্রয় করার জন্য। সেখানে অবশ্যই সবকিছু সাশ্রয়, জ্বালানি সাশ্রয় যখন করছে, মানুষ বিদ্যুৎ সাশ্রয় অবশ্যই মানুষ সেখানে করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি সাশ্রয় করলাম, আমি দুটো লাইট কম জ্বালালাম, আমি কয়েক ঘন্টা ফ্যান কম চালালাম এই তীব্র গরমেও, বা আমি কিছু আমার গ্যাজেট হোক বা আমার যে ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স হোক সেগুলো কম চালালাম, মানুষ প্রশ্ন করছে। তারপর আমি দেখবো যে আমি যে কম চালালাম কি হলো, তারপর সেখানে ফুয়েল চার্জ বাড়িয়ে আমার যা বিল আসতো সেটাই এলো, তাহলে লাভ কি হলো? এখন বলা হয়েছিল যে সঞ্জয়বাবু যে স্মার্ট বা প্রিপেইড মিটার বসানো হলে বিদ্যুৎ সাশ্রয় হবে এবং বিল কমবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে প্রিপেইড মিটার আসার পর রিচার্জের টাকা কর্পূরের মতো উড়ে যাচ্ছে বলে অনেকে অভিযোগ করছেন। এখন মিটার রেন্ট বা কোনো গোপন সার্ভিস চার্জের নামে কি গ্রাহকদের অজান্তেই প্রিপেইড মিটারের ভেতরে কোনো ডিজিটাল ভাবে সেখানে তাদেরকে মানে বিদ্যুতের মাসুলটা বাড়ানো হচ্ছে, সফটওয়্যার ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এমনটা কিন্তু অনেকেই সন্দেহ প্রকাশ করছেন। আমরা সম্প্রতি দেখেছি বিভিন্ন জায়গায় বিদ্যুৎ মাসুল আগে যে টাকা দিয়ে 45 ইউনিট বিদ্যুৎ পাওয়া যেত, এখন বলছে 20 থেকে 25 ইউনিট দিচ্ছে, গ্রাহকরা ফিরে ফিরে চলে আসছেন প্রিপেডে টাকা না ঢুকে। সেই জায়গাটাতে দাঁড়িয়ে কি সমস্যা আপনারা দেখছেন এবং আপনারা কি এই অনুসন্ধান করছেন, এখানে সে কি বেরিয়েছে? দেখুন, আমরা প্রথমে স্মার্ট মিটার লাগানোর বিরোধিতা করেছিলাম এর জন্য, আগের যে ডিজিটাল মিটার সেটাও স্মার্ট মিটার, কিন্তু এটাকে বাইরে থেকে কন্ট্রোল করা যেত না। এখন এটার মধ্যে একটা চিপস আছে যেটা মোবাইলের সিম কার্ডের মতো, আচ্ছা, সেটা আরেকটা জায়গায় এক জায়গা থেকে সেটা কন্ট্রোল করে। সেখান থেকে আমাকে যদি 10 ইউনিটের জায়গাতে 100 ইউনিট বিদ্যুতের জায়গাতে আমাকে যদি 70 ইউনিট বা 80 ইউনিটে দেয়, আমার কিন্তু এটা বোঝার উপায় নেই, কারণ এটা কন্ট্রোল করে অন্য জায়গা থেকে। আগের কিন্তু আমার যা উঠতো তাই, মিটার খারাপ হলে হয়তো বেশি হতো, আবার হয়তো বা স্টপ হয়ে যেত, কিন্তু বাইরে থেকে এটাকে ম্যানিপুলেটেড করে বাড়ানোর কোনো উপায় ছিল না। কারণ আমরা বিশ্বাস, টিএসসিএলকে আমরা কি করে বিশ্বাস করব যে নাকি বাঁকা পথে এইভাবে বিলের মধ্যে পয়সা নেয়, সে যে তার লাভের জন্য নেবে না তার কোনো গ্যারান্টি নেই। এবং আমরা টিওডি সিস্টেম চালু হবে আমরা সেটা আশঙ্কা করেছিলাম এবং তার জন্য গ্রাহকদের সতর্ক করেছিলাম। টিওডি বলতে টাইম অফ ডে? টাইম অফ ডে, দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন দাম। আচ্ছা, যেমন সেটা কি চালু হয়েছে ত্রিপুরাতে? এইবার আমরা মানে এই বিদ্যুতের দাম এই যে বাড়ার পরে আমরা যখন আমাদের হাতে আসলো তখন তড়িঘড়ি করে আমরা যখন সমস্ত খোঁজ খবর নিতে শুরু করলাম, অনলাইনে টিএসসিএল এর কত টাকা বেড়েছে, কোন স্ল্যাবে কত, তারা দেয়নি এখনো সেই 24-25-এরটাই অনলাইনে আসছে টেরিফ। যদি আমরা রেট দেখি তাদের ওয়েবসাইটে রেগুলেটরি কমিশনের ওয়েবসাইটে যখন দেখলাম যে টেরিফ 2026 এর পিডিএফটা যখন আমি চাইলাম তখন সেখানে দেখলাম সেটা আসলো না, কিন্তু এটার মধ্যে লিখেছে এই যে 15 পয়সা থেকে 20 পয়সা যেমন পার ইউনিট বাড়বে এবং অন্যান্য ক্ষেত্রে 35 পয়সা করে বাড়বে, মানে কমার্শিয়াল বা অন্য ক্ষেত্রে এগুলিতে 35 পয়সা বাড়বে। তারপরে লিখেছে অ্যান্ড ইন্ট্রোডিউস টাইম অফ ডে, মানে টিওডি মিটারিং। আমরা এখনো স্পষ্ট ধারণা নেই সেটাতে। ওনারা বলেছেন যে মূল যে রেটটা থাকবে সেটা সকাল 9টা থেকে বিকাল 5টা অবধি 80%। আচ্ছা, তারপর এটা বাড়বে, কিন্তু কত বাড়বে স্পষ্ট আমরা তাদের এখনো টোটাল প্রফর্মাটা পাইনি, ফলে আমরা এখনো গ্রাহকরা অন্ধকারে। মানে আপনি বলছেন যে সকাল 10টা থেকে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি 80% বলতে কি বোঝাচ্ছেন? 80% 10 টাকা থাকলে সেটা 8 টাকা হবে। আচ্ছা, মানে কমটা দেখানো হচ্ছে এবং তারপর বাড়বে 5টা থেকে রাত 11টা অবধি পিক আওয়ারে কত হবে সেটা বলা হচ্ছে না। সেটা মিনিমাম 20% বাড়বে। 100 টাকা যদি 10 টাকা থাকে তাহলে 12 টাকা হবে। তাহলে আমি যদি 9টা থেকে 5টা 2 টাকা করে কম পাই, আবার তাহলে আমি ওখানে বেশি দিচ্ছি, 2 টাকা করে বেশি দিচ্ছি সেই বাকি সময়টা, তাহলে তো ঘুরে ফিরে আমার সমানই হয়ে যাবে। সমান হবে না। আচ্ছা, কারণ পিক আওয়ারে তো আপনার বেশি কারেন্ট বেশি জ্বলবে। আচ্ছা, তাহলে বেশি যখন খরচা হচ্ছেন তখন বেশি দামে নিচ্ছেন, যখন কম খরচা হচ্ছে তখন কম দামে নিচ্ছেন। আচ্ছা,
এটা তখনই সম্ভব যখন এই স্মার্ট মিটার সকলের বাড়িতে লাগিয়ে দেবে, ফলে আপনি এরা কখন maximum জ্বালিয়েছেন? যাদের করেছেন তাদের এখানে ইন্ট্রোডিউস করছেন কিনা ওনারা বলতে পারেন, নতুবা এরকম হবে কেন? আচ্ছা, তাহলে কি সঞ্জয় বাবু, এই যদি যদি এই টিওডি হয়ে থাকে যে ধরুন সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি 80%, মানে দাম কমে যাচ্ছে, আমি যাই এখন আমার এখন যা স্ল্যাব আছে তার থেকে 80% দামে আমি পাচ্ছি, তাহলে আমি কম টাকায় পাচ্ছি, এবং তারপর বিকেল 5টা থেকে রাত্রি 9টা অবধি 11টা অবধি আপনি বলছেন সেখানে দাম বাড়ানো হবে, তাহলে এই জায়গাটাতে এটা কি শুধু ডোমেস্টিক পারপাসে নাকি কমার্শিয়াল পারপাসে? সমস্ত ক্ষেত্রে। তাহলে কমার্শিয়াল পারপাসে যাদের বিভিন্ন কমার্শিয়াল লাভ হবে, কারণ দিনের বেলা তাদের খোলা থাকে। ক্ষুদ্র ব্যবসায়ীদের সবচেয়ে বেশি ক্ষতি হবে, ক্ষুদ্র ব্যবসায়ীদের। আচ্ছা, বড় বড় মল তারা দিনে রাতে সমানই, ভিতরে এসি লাইট সমান চলে, কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীদের দিনের বেলা একটা ফ্যান চলে, রাত্রেবেলা তার সঙ্গে লাইট যুক্ত হয়ে যাচ্ছে ফ্যানের সঙ্গে। আচ্ছা, তার ইউনিটটা ওই সময়টাতে পিক আওয়ারে কনজিউমটা বাড়ছে, কিন্তু সাধারণ যারা গৃহস্থ আছে তাদেরও পিক আওয়ারে সবচেয়ে বেশি বাড়ছে। দিনের বেলা যদি একটা ফ্যান চলে, এই পিক আওয়ারে 3টা ফ্যান চলবে, কারণ তখন পড়াশোনা, বাড়ি থেকে হয়তো কাজ করে আসলো, কেউ টিভি দেখলো। ওকে, সন্ধ্যার সময় কারেন্টটা বেশি মানুষ ব্যবহার করে, তখন বিদ্যুৎটা বেশি ব্যবহার করে, তার জন্য সেখানে বিদ্যুতের বিল বেশি আসার সম্ভাবনা থাকছে আপনি বলছেন। ওকে, আমরা আজকে যে বিষয়টা ছিল যে নীরবে কেন এই বিলটা বাড়ানো হলো, এবং সেটাই অভিযোগ কিন্তু অনেকেরই, এবং তার জন্য আমরা দেখছি বিরোধ বিক্ষোভ, এবং রাজ্যবাসীর মধ্যে অনেক প্রান্ত থেকে অনেক ক্ষোভের খবর আমরা পাচ্ছি। সঞ্জয়বাবু, এই যে নীরবে বিলটা বাড়ানো হলো, তাহলে কি মানুষ এটা ধরে নেবে যে আগামী মাসে আবার কোনো ধরনের একটা হাইপ হতে পারে, নাকি এই মাসে এটা বেড়ে এলো, পরের মাসে যদি কোনো কারণে বিশ্ববাজারের পরিস্থিতি ঠিক হয় আবার পরের মাসে আবার কমে যাওয়ার সম্ভাবনা থাকবে? কমার কোনো সম্ভাবনা নেই। দেখুন, যদি বিশ্ববাজারের কথা বলেন, 2014 সালে 12 বা 13 সালের দিকে $106 ছিল পার ব্যারেল। আচ্ছা, এখন এরকমই প্রায়, মাঝখানে অনেক কমেছে, $60, 40, 33 পর্যন্ত এসেছে। তেলের দাম কিন্তু কমেনি, আচ্ছা, রান্নার গ্যাসের দামও কমেনি। এবং এই যে কিছুদিন আগে পর্যন্ত আন্তর্জাতিক বাজারে অনেক কম দাম থাকা সত্ত্বেও আমরা কিন্তু অনেক বেশি দামে, এবং সেখানে এই বেশি দামটা কে নিল? সরকার এবং তেল কোম্পানিগুলি মুনাফা লুটল। ঠিক তেমনি আগামী দিনও যদি কমে যায় তাহলে খুব একটা দাম কমবে বলে আমাদের মানে আশা কম, ভরসা করতে পারছি না, কারণ এখন প্রচন্ড আর্থিক মন্দা চলছে। এই মন্দায় আমরা বিরোধিতা করছি কেন? আপনি যে যুক্তি তুললেন যে আন্তর্জাতিক বাজারে দাম কমছে বাড়ছে, এগুলি সব ঠিক আছে, আমরা যদি ধরেও নেই, আমাদের রাজ্যটা একটা প্রান্তিক রাজ্য, বেশিরভাগ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। বিদ্যুৎ অক্সিজেনের মতো, সেটা একটা পরিষেবা, সেই জায়গাতে সরকারের উচিত বিভিন্নভাবে, যে কোনোভাবে অন্তত অন্যদিকে খরচ কমিয়েও এই অক্সিজেন রূপী যে বিদ্যুৎ, সেটাকে কম দামে রাখার জন্য এই খাতে তারা বাড়তি টাকা দিক, ভর্তুকি দিক। ভর্তুকিটা গ্রাহক ক্ষেত্রে নয়, কেনার ক্ষেত্রে যে বাড়তি টাকাটা আছে সেখানে দিক, সেখানে দিলে আর গ্রাহককে আর আমাকে গ্রাহকদের দেওয়ারই দরকার নেই। ওইখানে যদি কমিয়ে দেয় তাহলে তো বিদ্যুতের দাম বাড়ছে না। না, এখন এখানে একটা যুক্তি বলা হচ্ছে নিগমের পক্ষ থেকে যে ত্রিপুরা জুড়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য পুরনো যে তার, ট্রান্সফরমার এবং সাবস্টেশনগুলোকে বদলানো হচ্ছে, সেটা কিছু কিছু পরিবর্তন করা হচ্ছে, এবং রাজ্য জুড়ে যে স্মার্ট মিটার এবং প্রিপেইড ব্যবস্থা চালু হচ্ছে, সেখানে একটা বিপুল পুঁজি বা ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। তো নিগমের দাবি যে এই আধুনিক পরিকাঠামো তৈরির খরচ দীর্ঘমেয়াদে গ্রাহকদের উন্নত পরিষেবা দেবে, তাই সাময়িকভাবে এই মাসুলগুলো মানে একটা বৃদ্ধি করা হচ্ছে এবং পুনর্বিন্যাস খুব জরুরি, ওনারা এটা বলছেন। এটা না, এটা আমরা কোনো মতেই এই বিষয়টা বিশ্বাসযোগ্য নয়। স্মার্ট মিটারের ক্ষেত্রে যখন আমরা বিরোধিতা করেছি, ওনারা বলেছেন যে এটা, এবং এটা স্কিমের একটা, আচ্ছা, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে, বলছে আমরা তো কিনতে হচ্ছে না, দিচ্ছে। কারণ এতগুলো মিটার সরিয়ে দিয়ে তাহলে আপনি যে কথাটা বলছেন, নিগম এখন যেটা যদি এইরকম ভাবে বলে থাকে
তাহলে আমরা যেটা আশঙ্কা করেছিলাম সেটাই যে তার যে এই যে ক্ষতিটা, সেই ক্ষতিটা সবটাই গ্রাহকদের উপর চাপিয়ে দেবে এবং তার জন্যই তারা এই বিভিন্নভাবে বিদ্যুতের মাশুলটা বাড়াচ্ছে। না, এখন স্মার্ট মিটার, যে স্মার্ট মিটার লাগানো হচ্ছে, সে প্রথমে যেটা বলা হয়েছিল, এমন কিছু ন্যারেটিভ চলেছিল বাজারে, এরকম প্রচার হয়েছিল যে এগুলো দিতে টাকা লাগবে এবং সরকার পরে এটা থেকে ইনস্টলমেন্টে টাকা নেবে, কিন্তু সেটা তো নেওয়া হচ্ছে না। এখন স্মার্ট মিটার তো বিনামূল্যে লাগানো হচ্ছে। হ্যাঁ, তাহলে বিনামূল্যে যদি লাগানো হয় আর কোনো জায়গাতে উন্নত করার জন্য, আপগ্রেড করার জন্য তো সেটা সরকারই করবে এবং আমাদের রাজ্যে কিন্তু সরকারই করছে। সরকার মানে গৌরব করেই বলছে যে আমরা করছি। তাহলে সরকার যদি করে থাকে তাহলে গ্রাহকের উপরে আসবে কেন? এটা সরকারি অর্থে যাচ্ছে। গ্রাহকদের পকেট কাটবেন আর বলবেন যে আমরা করছি, তাহলে তো হয় না। না, এখন যেটা জানার বিষয় রয়েছে, এই মাসে যে নীরবে বিদ্যুৎ মাশুল বাড়ানো হলো, বিদ্যুৎ মাশুল কখন কখন বাড়ানো হয় এবং কি পরিস্থিতিতে? বিদ্যুৎ মাশুল তো এই প্রথম বাড়লো না, আগেও বেড়েছে, কিন্তু সেই পদ্ধতি কি ছিল, কতটা বেড়েছিল, কেন বেড়েছিল, মানুষ কেন মেনে নিয়েছিল, আজও কেন মানুষকে মেনে নিতে হবে, সেটা হচ্ছে মূল প্রশ্ন। এখন দেখুন, ত্রিপুরা একটি কৃষি ও চাকরিজীবী প্রধান রাজ্য, যেখানে একটা বড় অংশ নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ। এখন বাজারের এই চরম অগ্নিমূল্যের দিনে এই বর্ধিত বিদ্যুৎ বিলের প্রভাব তাদের সংসারের বাজেটে ঠিক কতটা আঘাত হানছে? মানে আপনাদের অ্যাসোসিয়েশনের কাছে সাধারণ মানুষের কাছ থেকে কোনো ধরনের মানে প্রতিক্রিয়া আসছে কিনা? প্রতিক্রিয়া তো আসছেই, কারণ মানুষ এখন জিনিসপত্রের, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। 10,000 টাকা 15,000 টাকা যারা নাকি ক্ষুদ্র আয় করে, এই আয়ের সংখ্যাটাই সবচেয়ে বেশি। সরকারি কর্মচারীর সংখ্যা দিন দিন কমে গেছে, আগে 1 লাখের উপরে ছিল, এখন তো অনেক কমে গেছে। এবং এই যে বেশিরভাগ সংখ্যা 10 থেকে 15,000 টাকা যে আয়ের যে লোকগুলা, তাদের ঘরের ছেলেমেয়েরা যে পড়াশোনা করবে, বিদ্যুৎ ব্যবহার করবে, সেটা তাদের কাছে এখন বিলাসিতা হয়ে যাবে। আমরা এই জায়গাটাতে আশঙ্কা করছি, কারণ প্রতি মাসে যদি বিদ্যুতের জন্য যদি আমাকে যদি 200 টাকা এক্সট্রা দিতে হয়, তাহলে আমার এই টাকাটা তো আয় আসছে না, আয়ের তো কোনো উপায় নেই। আয় তো দিন দিন কমছে। প্রত্যেকটা ক্ষুদ্র ব্যবসায়ীকে জিজ্ঞাসা করুন, তার আয় দিন দিন কমছে, সে হিমশিম খাচ্ছে। মুখে ভালো আছি বলছে, কিন্তু বাকি সবাই, দোকান কর্মচারীদের বেতন তো বাড়ছে না। 10,000 টাকা কজন দোকান কর্মচারীর বেতন আছে? সব 6,000, 7,000, 8,000। এমনকি বিদ্যুৎ নিগমের তারা কন্ট্রাক্টরের মাধ্যমে যেই এই লাইনম্যানগুলো নিয়োগ করে, তারা কত টাকা পায়? 7,000, 8,000 টাকা পায়। অথচ তাদের জন্য হয়তো 12-13,000 টাকা বরাদ্দ করা হয়েছে, বাকি টাকাটা কন্ট্রাক্টরের কাছে যাচ্ছে আউটসোর্সিং নামে দিয়ে। তাহলে এই যে বিশাল সংখ্যক একটা লোক, তাদের অর্থনৈতিক আয় তো বাড়ছে না, তার কাছে 200 টাকা শুধু বিদ্যুতে বাড়লো, আবার অন্যদিকে মিউনিসিপ্যালিটি ট্যাক্স, জলের ট্যাক্স, জিনিসপত্রের দাম, আগে যেখানে 4,000 টাকা দিয়ে যে জিনিস পাওয়া যেত এখন 5,000 টাকা লাগছে। বাজারে গেলে আগে 200 টাকায় হয়ে যেত, এখন 700-800 টাকা ব্যাগ পড়ছে না। ঠিক তার মধ্যে মানুষের সমস্যা তো হবারই কথা। এখন আমরা যেটা, সঞ্জয়বাবু, একটা জিনিস দেখছি যে ত্রিপুরা নিজের উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশি রপ্তানি করে, বাংলাদেশকে রপ্তানি করে এবং সেখানে লাভবান হওয়ার কথাও বলা হয়। তাহলে নিজের রাজ্যের মানুষের বেলায় এই খাড়ার ঘা কেন? মানে যে নিগম সামান্য ঝড় বৃষ্টিতে 24 ঘন্টা লোডশেডিং দিয়ে রাখে বা লো ভোল্টেজের কারণে মানুষের ঘরের দামি ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হয়ে যায় বলে অভিযোগ আমরা পাই, তাদের কি বর্ধিত মাশুল দাবি করার মানে নৈতিকতা থাকে? কোনো নৈতিকতা নেই। আজকে যারা এই যে ক্ষুদ্র ব্যবসায়ী, এই যে টোটাল আজকে যে দক্ষিণাঞ্চলে একটা বড় অংশ দেখলাম লোডশেডিং, প্রায় বিভিন্ন জায়গাতে শহরে হচ্ছে, এই ব্যবসার সময় তার যে লোডশেডিং দিয়ে তার যে ক্ষতি হলো, সেটাকে পূরণ করবেন ওনারা? যান্ত্রিক ত্রুটিগুলো তো চালিয়ে দেবেন, কিন্তু ওনাদের বিলটা যদি আমি কোনো কারণে, অর্থনৈতিক কারণে আমার 2 দিন দেরি হয়ে গেল, আমার কিন্তু ফাইন দিতে হচ্ছে 2%। তাহলে উনি যদি না দিতে পারে ওনারা, তাহলে তাদেরকে তো ফাইন করা উচিত আইনত বা যুক্তিগত ভাবে, আমরা তো সেইভাবে বুঝি। ওকে, তাহলে সাধারণ মানুষকে মানে এখানে এই বিষয়টাতে স্বস্তি দেওয়ার জন্য আপনাদের
অ্যাসোসিয়েশনের পরবর্তী মানে সূচি বা আপনাদের বিভিন্ন কর্মসূচি কিছু আছে কিনা, এই রূপরেখা কি আছে? আমরা ধরুন গতকাল হুম আমরা যে 5টি দাবি রেখেছি এখানে, হুম আমরা ওনাকে পাইনি, পিএর কাছে ফোন করেছিলাম, বলছে যে সারাদিন ব্যস্ত। হুম তো আমরা ওনার অফিসে জমা দিয়ে এসেছি। হুম আমরা বলেছি যে বর্ধিত বিদ্যুৎ মাশুল, ফিক্সড চার্জ, ডিউটি চার্জ এগুলি প্রত্যাহার করো, ফুয়েল চার্জ। আচ্ছা। আমরা বলেছি যে ঘন ঘন লোডশেডিং, লো ভোল্টেজ সমস্যা, হুম এগুলি দূর করতে হবে, বিদ্যুৎ পরিষেবার মান উন্নয়ন করতে হবে। হুম আমরা দাবি রেখেছি এই পরিষেবার মান উন্নয়ন করার জন্য প্রয়োজনীয় সংখ্যক লাইনম্যান নিয়োগ করতে হবে। হুম এটার আচ্ছা। খুব অভাব। হুম আমরা বলছি যে গ্রাহকদের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক স্মার্ট মিটার লাগানো চলবে না, আমরা এই দাবি রেখেছি। আমরা দাবি রেখেছি যে পরিবহনজনিত যে বিদ্যুতের ক্ষতি, হুম বিদ্যুৎ চুরি, বকেয়া বিল অনাদায় এবং মাত্রাতিরিক্ত প্রশাসনিক ব্যয়ের বোঝা গ্রাহকদের উপরে চাপানো চলবে না, যেটা ওরা চাপিয়েছে। তার জন্য বিদ্যুতের দামগুলি বাড়ছে। হুম আমরা এই 5টি দাবি তুলিয়ে রেখেছি এবং গ্রাহকদের কাছে আহ্বান রেখেছি যে আপনারা নিজ নিজ অঞ্চলে রাজনৈতিক দলগুলির ঊর্ধ্বে উঠে আপনারা দলমত নির্বিশেষে গ্রাহক কমিটি করে আপনারা আন্দোলন গড়ে তুলুন। এবং এই সঞ্জয়বাবু, এই যে নিগমের এই বর্ধিত মাশুল প্রত্যাহার করতে পারে বলে কি আপনারা আশা করেন? আপনাদের এই দাবি আন্দোলনের মানতে পারে? আন্দোলনে যদি সারা রাজ্যের মানুষ যদি প্রবলভাবে যদি আন্দোলনটা সংগঠিত করতে পারে, আমরা নিশ্চিত এরা কমাতে বাধ্য। কারণ হচ্ছে আপনার মনে রাখবেন যে যখনই বিদ্যুৎ মাশুল স্থির হয় তখন কিন্তু তাদের 16%-এর বেশি লভ্যাংশ ধরে তারপর কিন্তু এটা ঠিক হয়। তারা লসে দিচ্ছে না, লসে চালাচ্ছে না, তাদের অব্যবস্থার কারণে তারা লসে পড়ছে। আজকে একটা তার লাগানোর পরে এটা অটোমেটিক তার সময়ে সময়ে এগুলি চেঞ্জ করার দরকার, কারণ তার তো 16% লভ্যাংশ রাখছে, তাহলে কেন সে লাগাতে পারছে না? এবং সরকার তাকে টাকাও দিচ্ছে। আর সমস্ত সেটআপটা তো সরকারি, মানে পাবলিকের পয়সা গড়ে ওঠা, এরা তো শুধু পরিচালনা করছে। ইনভেস্টমেন্ট কোথায় টিএসিসিএল এর? সব তো সরকারি, সবকিছুই। তাহলে একটা সরকারি কাঠামো পরিচালনা করে তারা লভ্যাংশ নিচ্ছে। তাহলে এখন কথা হচ্ছে যে যদি নিগম এই বিদ্যুৎ মাশুল প্রত্যাহার না করে, বা ধরুন এখানে যে আপনারা যে দাবিগুলো করেছেন সেই দাবিগুলো না মানে, তাহলে কি আপনাদের অ্যাসোসিয়েশন আইনি পথে বা আদালতের দ্বারস্থ হওয়ার কোনো পরিকল্পনা আছে কি আপনাদের? আদালতে বিদ্যুৎ আইন অনুসারে এখন সরাসরি আপনি আদালতে যেতে পারবেন না, আপনাকে রেগুলেটরি কমিশনের মাধ্যমে যেতে হবে, যার জন্য হিয়ারিং হচ্ছে। এখন দেখুন, সাদামাটা ভাবে আমরা সংবাদ মাধ্যমে যতটুকু দেখছি যে আইন থেকে শুরু করে সমস্ত দপ্তরগুলি, বিভিন্ন কোর্ট থেকে শুরু করে সবগুলি আজকে জনসাধারণের পক্ষে সবগুলো যাচ্ছে রায় আমরা দেখছি না। ফলে এই আদালতে গেলে পরেও এটা দিয়ে আমরা সুরাহা হয়ে যাবে না। আন্দোলনই একমাত্র পথ। জনগণের সক্রিয় অংশগ্রহণ, গ্রাহকদের তীব্রভাবে যদি আন্দোলন গড়ে তুলতে পারি, আমরা প্রেসার ক্রিয়েট করতে পারি, সরকার বাধ্য হবে এটা কমাতে। সরকার, টিএসিসিএল তো সরকার যা বলবে তাই করে। ওকে, অসংখ্য ধন্যবাদ সঞ্জয়বাবু সঙ্গে থাকার জন্য আজ, এবং এই আলোচনায় আপনি অংশগ্রহণ করলেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এবং আপনাদের মাধ্যমে সমস্ত গ্রাহকদের বলবো যে আপনারা এই বিদ্যুৎ আন্দোলনকে গড়ে তুলুন, নতুবা আপনার আগামী দিনে আরো বেড়ে যাবে, আরো খরচ বেড়ে যাবে। নমস্কার। ওকে, ধন্যবাদ। দর্শক বন্ধুরা, বিদ্যুৎ নিগম যতই বিশ্ববাজারে জ্বালানির দাম কিংবা লোকসানের যুক্তি দাঁড় করাক না কেন, তাদের নিজস্ব অব্যবস্থাপনা ও যে বিদ্যুৎ চুরি রুখতে না পারার ব্যর্থতার দায় সৎ গ্রাহকদের ওপর চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেই মনে করছেন অনেকেই। বকেয়া বিল আদায়ে ব্যর্থ হয়ে চুপি সারে মাশুল বাড়িয়ে সাধারণ মানুষের পকেট কাটা স্রেফ এক অন্যায্য সিদ্ধান্ত বলে এটাকে কিন্তু অভিযোগ করছেন অনেক ভোক্তারাই। শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে আমলারা যে যুক্তি দিন না কেন, ত্রিপুরার মধ্যবিত্ত ও নিম্নবিত্ত সমাজের কাছে এটি এক চরম আর্থিক জুলুম।
তাই নিগমের এই একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্য জুড়ে যে তীব্র গণ অসন্তোষ তৈরি হচ্ছে তা অবিলম্বে নিরসন না হলে পরিস্থিতি আগামী দিনে আরো জটিল রূপ নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। নিগমের মাসুল বৃদ্ধির সব খবরে চোখ রেখেছি আমরা, আর আপনারা সব গুরুত্বপূর্ণ নিউজ আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।